গোপালগঞ্জে অনির্দিষ্টকালের কারফিউ চলছে, আজ ৩ ঘন্টা বিরতি। এ পর্যন্ত আটক ২৫ জন। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না সাধারণ মানুষের জন্য পরিস্থিতিটা সুখকর, ততক্ষণ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত মানবিকতার বীজ বুনেছেন শহীদ মীর মুগ্ধ। প্রথম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা ভরে স্মরণ। ঢাকা মশক নিবারণী দপ্তরের নেই আধুনিক সরঞ্জাম, কীটনাশক। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে সক্রিয় করার দাবি। মানিকগঞ্জের উথুলি বাজার থেকে প্রায় ১০ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ, ব্যবসা বাণিজ্যে স্থবিরতা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জোরের সাথে আছে আমরা দুজন, আমি ইসরাত মুক্তি, মশিউর অনিক। গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য জারি করা হলো কারফিউ। শুক্রবার দুপুরে ৩ ঘন্টা বিরতি দিয়ে পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক জানান, গোপালগঞ্জের বিভিন্ন প্রান্তে এখনও লুকিয়ে আছে আওয়ামী সন্ত্রাসীরা, আর এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা সম্ভব হয়েছে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জামাল খানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আজাল লিমন। গোপালগঞ্জের প্রধান সড়ক থেকে অলিতে গলিতে এখন সাজোয়া যানের টহল। ২২ ঘন্টার কারফিউর চাদরে মোড়া গোপালগঞ্জকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার তোড়জোড়। বিধ্বস্ত শহরকে গুছিয়ে আনতে চলছে পরিচ্ছন্নতা অভিযানও। বুধবার এনসিপির গোপালগঞ্জ সমাবেশ শেষ করে ফিরতি গাড়ি বহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার পর হতাহতের যে সহিংস ঘটনা ঘটেছে তা থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর প্রশাসনের এসব উদ্যোগ সকাল গড়িয়ে মধ্যাহ্নের সময়টাতে স্পষ্ট হয়, এবং এই সময়টাতেই ধ্বংসস্তূপ সরিয়ে সংঘাতের সড়ককে ফেরানো হয় আগের রূপে। কিন্তু ইট পাটকেল, সিমেন্টের স্ল্যাব আর তরুণের বাঁশলাঠি সরার সঙ্গে ব্যাপক টহলের মুখে সড়কে কমে আসে মানুষেরও আনাগোনা। তাই প্রশ্ন আসে, ভয় কমল কতটা? রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, লোকজন বেরোয় না, মানুষের ভিতরে আতঙ্ক রয়েছে, ভয় রয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তা নাই, কিছু না, তা মানুষ কিভাবে বেরোবে? লোকজন তো নাই, বাইরে বেরোয় না। রিক্সা, আমরা তো রিক্সা চালাই, রিক্সারও প্যাসেঞ্জার নাই, মানে ঘর থেকে বাড়িতে বেরোয়। কথা উঠেছে, গোপালগঞ্জ তো এমন নয় যা বাংলাদেশের বাইরের কোনো ভূখণ্ড। তাহলে রাজনৈতিক অধিকার, সমাবেশ করতে পারবে না অন্য কেউ, কেন মানা হবে পুরনো সেই রীতি? আবার কেউ বলছে, এনসিপি কেন কর্মসূচির নাম পরিবর্তন করলো গোপালগঞ্জকে কেন্দ্র করে? মিশ্র প্রতিক্রিয়ায় ভারাক্রান্ত মানুষেরা কেন প্রাণ ঝরল? কেনই বা সমূলে হত্যার মতো আক্রমণ চালানোর পরিস্থিতি তৈরি করলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের বিরোধীরা? শান্তিপূর্ণ সমাবেশে একটা বিশৃঙ্খল পরিবেশ করে সাধারণ জনদুর্ভোগ এবং যেই সব লোকগুলো যারা গতকাল মারা গেছে, এইসব আশা আমরা কখনোই করি না। আইন শৃঙ্খলা বাহিনীর একটা প্রস্তুতি থাকতো, ভালো প্রস্তুতি থাকতো, এবং যদি তারা একটা ব্যালেন্স করতে পারতো আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে প্রস্তুতি নিয়ে, তাহলে প্রাণহানির ঘটনা বা সংঘর্ষের ঘটনা রোধ করে এই এনসিপির যে সমাবেশটি ছিল, এটি সমাবেশটি সফলভাবে করা যেত। এরকম ঘটনা আমরা চাই না। আমরা আগে যেরকম স্বাভাবিক সুস্থ পরিবেশ ছিল, এরকম পরিবেশ চাই। কতগুলো মানুষের জীবন চলে গেল, এরকম তো হওয়ার কথা না। মানুষের এই ক্ষোভের উপসংহারে দোষ পড়ছে নিরাপত্তা বাহিনীগুলোর উপরই। যদিও দফায় দফায় পরিদর্শন শেষে বাহিনী ও কর্তৃপক্ষের কর্তারা বলছেন, এখন আর ভয় নেই, কোনো অপরাধী পালিয়ে বাঁচতে পারবে না। কোনো আতঙ্ক দেখছি না। আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনের শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ তাই করছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকেও আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করেছি। অবশ্য বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই কারফিউর মধ্যে গোপালগঞ্জ পুলিশ আটক করেছে অন্তত ১৪ জনকে।
জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম দফার 22 ঘন্টা কারফিউ শেষ হলে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিং করেন ঢাকা বিভাগীয় কমিশনার। জানান এর মধ্যে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউয়ের বিধিনিষেধ। পুলিশের ভূমিকা ও ব্যর্থতা, কারফিউ বাড়ানোর কারণ সহ নানা প্রশ্নের জবাব দেন উপস্থিত কর্মকর্তারা। কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন, তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। পরিস্থিতি আমরা ওয়াচ করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না সাধারণ মানুষের জন্য পরিস্থিতিটা সুখকর, ততক্ষণ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো। এদিকে কারফিউর মধ্যে গোপালগঞ্জ পুলিশ আটক করেছে অন্তত 25 জনকে। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ঘটা সহিংসতার ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। দিনভর যে গুঞ্জনটি ছিল অবশেষে তাই সত্য হলো। গোপালগঞ্জে বাড়ল কারফিউ জারির মেয়াদ। প্রশাসন বলছে দুষ্কৃতী দমনের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কড়াকড়ি এবং নিয়ন্ত্রণ আরোপের এই পথটি বেছে নিয়েছেন, যা চলবে অনির্দিষ্ট কালের জন্য। আজহার লিমন, এখন গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন আজহার লিমন। লিমন, গোপালগঞ্জ অভিযানে নতুন আর কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন। মুক্তি, গেল রাতভর পুলিশ এবং যৌথ বাহিনী অর্থাৎ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সংস্থা মিলে রাতভর অভিযান চালিয়েছে এবং আমি খোঁজ নিয়ে দেখলাম এই গোপালগঞ্জ যে সদর থানা সেখানেই অন্তত 30 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে যাচাই বাছাই করা হচ্ছে যে সম্ভাব্য অপরাধী বা দুষ্কৃতিকারী কারা আছে। এটি আমি আমার পুলিশের কাছ থেকে খোঁজ নিয়ে এটি জানতে পেরেছি। আর গোপালগঞ্জে যে দ্বিতীয় দিনের যে কারফিউর যে সকাল, সেই সকালটা গতকালের মতোই আমরা দেখছি যে একটু ঢিলে ঢালাভাবেই শুরু হচ্ছে। মানুষ বেরোতে পারছে খুব প্রয়োজনীয় কাজে, যাদের বিভিন্ন গন্তব্য যেতে হবে, আড়তদার কিংবা জরুরি কোনো দাপ্তরিক কাজ বা হাসপাতালের রোগী, এরা কিন্তু বেরোতে পারছে। বিশেষ করে অটো রিক্সাগুলো চলছে শহরে। তবে স্বাভাবিক যে ব্যস্ততা থাকে একটা জেলা শহরে, সেই রকম কিন্তু ব্যস্ততা নেই। সড়ক কিন্তু অনেকটা ফাঁকাই দেখা যাচ্ছে। এটা একটা ব্যাপার। তবে গতকালের চেয়ে কিন্তু আজকের চিত্রতে বেশ কিছু পার্থক্য আছে মুক্তি। বিশেষ করে গতকাল এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জেলা পরিষদ এলাকা, এই পুলিশ অফিসার্স মেস, এই এলাকার বা এই সড়কগুলো কিন্তু বিধ্বস্ত ছিল। বিশেষ করে এই সমস্ত এলাকা ঘিরেই গেল পরশু সংঘাত তৈরি হয়েছিল। এই এনসিপির যে সমাবেশটি সেটি কিন্তু এখান থেকে অল্প কিছু দূরত্বেই পৌর মঞ্চে বা পার্কে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালায় এবং সেই হামলা চালানোর পর এনসিপির নেতাকর্মীদের উদ্ধার করতে গেলে একটা সহিংস পরিস্থিতি তৈরি হয়। তো এই পরিস্থিতিতে যে একটা উত্তেজনকর অবস্থা বিরাজ করছিল এই গোপালগঞ্জে, সেটি থেকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতেই মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, এই স্থানীয় প্রশাসন, তারা এই শহরে গতকাল 22 ঘন্টার কারফিউ ডেকেছিল এবং যেটির মেয়াদ গতকাল সন্ধ্যা 6টায় শেষ হবার পর আবার কিন্তু কারফিউ ডাকে। তো এই কারফিউ জারির যে বিষয়টা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনির্দিষ্ট কারফিউ চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। কিন্তু সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই মাঝখানের এই 3 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। তো ওই সময়ের মধ্যে মানুষজন তার প্রয়োজনীয় কাজকর্ম সারতে পারবেন। প্রয়োজনীয় কেনাকাটা বা জরুরি সেবা এই কাজগুলোর জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। তবে তার আগে আমরা দেখছি যে এই সকালে সেই কারফিউর যে প্রভাব বা সেই কড়াকড়ি সেটি কিন্তু কিছুটা হলেও কম আছে। তবে গতকাল আমরা যেই চিত্রটা দেখেছিলাম যে বিকাল গড়ানো বা দুপুরের পর থেকে বেশ একটা কড়াকড়ি, বিশেষ করে সন্ধ্যার পরও যেটি অব্যাহত ছিল যৌথ বাহিনীর, সেনাবাহিনীর নেতৃত্বে, সেটি হয়তো বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে, এটি আমরা আশা করছি, এটাই আমাদের কাছে মনে হচ্ছে মুক্তি। 18 জুলাই 2024
পানির কাটর হাতে ছুটে বেড়াচ্ছে একটি ছেলে এবং সে চিৎকার করে বলছে, কারো পানি লাগবে, পানি। বলছিলাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথা। এই মুগ্ধ ছেলেটি শুধু মুগ্ধতা ছড়ায়নি জুলাই আগস্টে, সে যেন এক মানবিকতার উজ্জ্বল প্রতীক হয়েছিল। সেই সময় যারা আহত, যারা অব্যাহত সাহায্য করে যাচ্ছিল, তাদের সবার পাশেই ছিল এমন মুগ্ধর মতো ছেলেরা। বিশেষ করে এই মুগ্ধ সেই সময় গণ আন্দোলনের প্রেক্ষাপটে এক আন্দোলনের উজ্জ্বল ভূমিকা পালন করেছিল সেই মুহূর্তে। উপযুক্ত নেতার মধ্যেই এই ধরনের ভূমিকাগুলো লক্ষ্যমান। যেই নেতৃত্বের সাক্ষী দিচ্ছে রণক্ষেত্রের সহযোদ্ধা, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখনও বাংলাদেশ। প্রথম শাহাদাত বার্ষিকীতে মৃত্যুঞ্জয়ী নিয়ে দেখুন মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। শহীদের কাছে মৃত্যু যে কত তুচ্ছ তার জ্বলন্ত প্রমাণ মুগ্ধ। ফ্যাসিবাদ হটাতে বিক্ষোভ মিছিল প্রতিবাদের মানুষদের পানি বিলিয়ে বসে থাকার পর পুলিশের ধাওয়ায় যখন সবাই ছুটছে এদিক ওদিক, তখনও পুলিশের গতিবিধি লক্ষ্য করছিল মুগ্ধ। মাথা তুলে তাকাতেই পুলিশের একটি গুলি নিস্তেজ করে দেয় মুগ্ধকে। আশিকার মুগ্ধ পানি খাওয়াচ্ছিল আর পিছনে ভিডিও করতেছিলাম আমি। তো একটু এটা করার পরে আমরা বসছি মাঝখানে গিয়ে, রাস্তার ডিভাইডারের মাঝখানে গিয়ে বসছি আমরা। সামনে পুলিশ চলে আসতেছে আমাদের দিকে বরাবর একবারে। আর মুগ্ধ দেখতেছিল মাথা উঁচু করে যে হচ্ছে আপনার যে পুলিশ কত আসছে দেখতেছিল হালকা উঁচু করে মাথা। তখনই আর কি আপনার একটা গুলি এসে লাগছে মুগ্ধর কপালে লেগে একদম কান দিয়ে বেরোয়েছে। রণক্ষেত্রে কখনো পানি হাতে, কখনো আহতদের জন্য আরোগ্যের হৃদয় হয়ে, কখনো স্লোগানে, কখনো পুলিশের টিয়ার শেল দমাতে সবাইকে নিয়ে আগুনের পাশে জড়ো হয়েছে মুগ্ধ। ঘর, ক্যাম্পাস বা রণক্ষেত্র সবখানেই নেতৃত্ব যেন তার পোষ মানা, যে নেতৃত্ব মৃত্যুর শেষ ক্ষণ পর্যন্ত মানবিকতার বীজ বুনে গেছে। যখনই কোনো জায়গায় যেত ও ওই জায়গায় নেতৃত্বের ভূমিকায় চলে আসতো। কারণ ও ইউনিভার্সিটিতে ও একজন কনভেনার ছিল, ও স্কাউটিং করতো। 18 তারিখেও সেখানে স্লোগানরত অবস্থায় ছিল, আহতদেরকে সেবা করার অবস্থায় ছিল। মুগ্ধের মৃত্যুতে সবচেয়ে বেশি একা হয়েছে একই চেহারার যমজ ভাই মীর স্নিগ্ধ। যে ঘর ও বিছানায় বছরের পর বছর কেটেছে একসঙ্গে, সেটি এখন ছন্দহীন। মৃত্যুর 1 বছর পরও মধ্যরাতে ঘুমের ঘোরে মুগ্ধকে খুঁজে ফেরে মীর স্নিগ্ধ। সম্পর্কের নিখাদ গভীরতার অনন্য প্রমাণ এই যে মুগ্ধ ও স্নিগ্ধকে পার্থক্যকারী চোখের নিচের তিল, যা মুগ্ধের মৃত্যুর পর স্নিগ্ধের চোখের নিচেও উঠতে শুরু করেছে। এতই জোরে জোরে কথা বলতো যে কথার মধ্যে আমি উঠে যেতাম, মাঝে মধ্যে আমার ঘুম ভেঙে যেত। সব থেকে বেশি কষ্ট লাগে তখন সেই সময়টাতেই, যখন ঘুমের মধ্যে মনে হয় যে পাশে মুগ্ধ কথা বলতেছে, কিন্তু ঘুম ভাঙার পর দেখি যে মুগ্ধ আর পাশে নাই। পুরো পরিবার মাতিয়ে রাখা মুগ্ধ ছিল একাধিক গুণের অধিকারী, যা বিভিন্ন ক্রেস্টের মাধ্যমে তার পরিবারে এখন শোভা পাচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার অসাধারণ সব গুণের স্মৃতিচারণ করেছেন। ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য ও রাতে দেরিতে ঘুমাতো। আমার সকালবেলায় ক্লাস থাকতো, ইউজুয়ালি 8টায় ক্লাস থাকে, ও ক্লাসে একটু দেরি করে আসতো। তাই মাঝে সাথে খুবই বকাঝকা করতাম। যাই বকি আর যাই করি না কেন, ও কখনো মন খারাপ করে কথা বলে না, মানে বিষণ্ণ মলিন মুখর কখনো ছিল না। প্রত্যেকটা কাজ, বিশেষ করে ডিপার্টমেন্টের যত প্রোগ্রাম হয়, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য হি ওয়াজ এ গুড অর্গানাইজার। তাঁর স্মৃতি ধরে রাখতে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহীদ মীর মুগ্ধ তোরণ করা হয়েছে। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসির সামনেও মুগ্ধ স্মৃতিস্তম্ভের পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। ম্যাথমেটিক্স অ্যালুমনাই অ্যাসোসিয়েশন শহীদ মীর মুগ্ধর স্মৃতিতে তারা স্কলারশিপ দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে। শহীদ মুগ্ধের শাহাদাত এতটাই মুগ্ধতা ছড়িয়েছিল, তার দাফনে অংশ নেবার মাত্র 3 ঘন্টা পরেই একইভাবে উত্তরায় মাথায় গুলি খেয়ে শহীদ হয় রেদওয়ান শরীফ জয়। তাদের এই বিরল স্মৃতি ধরে রাখতে মুগ্ধের পাশের কবরেই দাফন করা হয় শহীদ জয়কেও।
সতীর্থদের চাওয়া তাদের এই রক্তদান যেন কখনোই বৃথা না যায়। মুজাহিদ শুভ, এখন ঢাকা। গত বছরের এই দিনে প্রথমবারের মতো স্বৈরাচারের হাতে পৃথিবী থেকে দেশ আলাদা হয়ে পড়ে ইন্টারনেট জগৎ থেকে। ব্ল্যাকআউটের মুখে পড়ে বাংলাদেশ। নাটক সাজিয়ে বলা হয় ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে। ঠিক কি ঘটেছিল সেদিন জানাবেন নাজমুস সাকিব। রাত ৯টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। গত বছরের ২৭ জুলাই এমন উদ্ভট বক্তব্য দেয় জুনাইদ আহমেদ পলক। জুলাই আন্দোলন দমাতে মিথ্যাচার চালিয়ে ইন্টারনেট বন্ধ করে দেয় ফ্যাসিস্ট হাসিনা সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনে দমন-পীড়ন আরও নির্বিঘ্নে চালাতে, আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করে দিতে এমন মিথ্যা ও প্রতারণার জাল বুনে স্বৈরাচার। সে সময় সরকার শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেই ক্ষান্ত হননি, পুরো দেশকে বিচ্ছিন্ন করে ইন্টারনেট থেকে। আমরা যখনই ফোনের মাধ্যমে কাউকে যোগাযোগ করার চেষ্টা করতাম, ফোন ঝিরঝির করত, তখন আমরা বুঝতে পারতাম যে আসলে আমাদের ফোনটা ট্র্যাক করা হচ্ছে। বাকের ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আসিফ ভাই, তারপর আমার বন্ধু রিফাত, ফোনেই যোগাযোগ করছিলাম। আর যেহেতু ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল, আমাদের ম্যাসভাবে যোগাযোগ করার কোনো অপশন ছিল না। আমরা গুটি কয়েক মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পেরেছিলাম। আন্দোলন করছিলাম, আমাদের একটা গ্রুপ করাইছিল, ওই গ্রুপগুলোতে আমরা প্রত্যেকজনের প্রতিনিধি ছিল। তো আমরা একজন প্রতিনিধি, দুইজন প্রতিনিধিকে আমরা বললে ওরা সবাইকে ওই গ্যাদারিং করে নিয়ে আসতো। ইন্টারনেট বন্ধের এই নাটক শুরু ১৭ জুলাই রাত ৮:৩০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও আশপাশে অন্তত ৫টি থেকে ৬টি টাওয়ারের সাইট বন্ধ করে দিতে মোবাইল অপারেটরগুলোকে চাপ দেয় কর্তৃত্ববাদী সরকার। অপারেটরগুলো বাধ্য হয়ে তা বন্ধ করলেও দূর থেকে টাওয়ারের নেটওয়ার্ক মিলছিল। এরপর আরও বেশি সাইট বন্ধ করার নির্দেশ দেয় সরকার। সাবেক প্রতিমন্ত্রী পলক, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান যেমন এসব অপারেটরদের সেবা বন্ধের ব্যাপারে চাপ দেয়, তেমনি নির্দেশনা আসে বিটিআরসি থেকেও। তাতেও আন্দোলন দমাতে না পেরে এক পর্যায়ে রাজধানী সহ সারা দেশের 4G ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কি পরিস্থিতিতে সেটি করতে বাধ্য হয় টেলিকম অপারেটররা? ইন্টারনেট কিন্তু এখন আমাদের এটাকে একটা মৌলিক অধিকারই বলা চলে। তো হঠাৎ করে যদি আপনার এই অধিকারটা তুলে নেওয়া হয়, আপনার কিন্তু আপনার লাইফস্টাইলের, আপনার যে বেসিক নিড, তার উপর একটা চরম ইম্প্যাক্ট আসে। সুতরাং সবচেয়ে বড় ইম্প্যাক্ট আসে কিন্তু ইউজারদের উপর। আর যারা আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করছি তাদের উপরেও তো অবশ্যই আসে, আপনারা বুঝতে পারেন। সরকার যদি পারমিশন দেয় ইন্টারনেট চালু হবে, সরকার যদি বলে যে ইন্টারনেট বন্ধ থাকবে, তাহলে বন্ধ থাকবে। সো এই স্টেটমেন্টগুলো তখন পরিবর্তনের জন্য একটা বড় ধরনের চাপ আমাদের উপর ছিল। যদিও তখনও পাওয়া যাচ্ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আন্দোলনকারীরা তা ব্যবহার করেই ফ্যাসিস্ট সরকারের চালানো নির্মম হত্যাকাণ্ডের ছবি ও তথ্য তুলে ধরছিলেন নেট দুনিয়ায়, যা সাবেক আওয়ামী লীগ সরকারকে আরও চাপে ফেলে দেয়। তখন এই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধেরও অজুহাত খুঁজছিল কর্তৃত্ববাদী সরকার। মোবাইল ইন্টারনেট না থাকায় চাপ বাড়ে ব্রডব্যান্ড সেবায়। এরপরই 18 জুলাই মহাখালীর এই খাজা টাওয়ারে বেশ কিছু আইআইজি অপারেটর এবং আইএসপি অপারেটর আছে। গত বছরের 18 জুলাই এর পাশের যে ভবনটি রয়েছে, দুর্যোগ ভবন, সেখানে আগুন লাগার ফলে বেশ কিছু তার পুড়েছিল। সরকারের তরফ থেকে বলা হয়েছে এর কারণেই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। কিন্তু এই খাজা টাওয়ারে তখন কোনো আগুন লাগার ঘটনাই ঘটেনি। মহাখালীর খাজা টাওয়ারকে পুঁজি করে সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ধারণা করা হয় আইএসপি অপারেটরদের নির্দেশনা দিয়েই বন্ধ করা হয় ইন্টারনেট, কিন্তু না। দুটি সাবমেরিন গেটওয়ে ও আমদানি করা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার। এতে নেট দুনিয়া থেকে আলাদা হয়ে যায় বাংলাদেশ। আমাদের দেশে ইন্টারনেট আমদানি কিংবা ইন্টারনেট আসার যতগুলি গেটওয়ে আছে কিংবা যতগুলি সোর্স আছে, এই 6টা-7টা সোর্সেই বাংলাদেশের সরকার, তৎকালীন সরকার ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছিল। খাজা টাওয়ারের অগ্নিসংযোগ কিংবা যে দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার সাথে বাংলাদেশের ইন্টারনেটের সাধ্য নেই। এটা সম্পূর্ণ একটা পলক সাহেবের নাটক ছিল। ইন্টারনেট বন্ধের মধ্যেই গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে। মোবাইল ইন্টারনেট যখন বন্ধ, চালু রাখা হয় 2G সেবা। এতে ভয়েস কলে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিচ্ছিলেন আন্দোলনকারীরা। কিন্তু নিরাপত্তার স্বার্থে একের পর এক সিম পরিবর্তন করতে হয়েছে তাদের। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তখন নর্মাল মোবাইল ফোন আমরা ইউজ করেছি, কিন্তু একটা ফোন এবং একটা সিম একবারের বেশি আমরা ব্যবহার করি না। যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, যে গ্রুপগুলো ছিল সেগুলো তো আর অ্যাক্টিভ হতে পারছিলাম না। তখন মোবাইলে কল দিয়ে, তারপর ফোনের মেসেজের মাধ্যমে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে তারপর আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি।
সরকার ইচ্ছে করলেই যে ইন্টারনেট বন্ধ করে দিতে পারে সে ব্যাপারে নীতি নির্ধারণের কতটা পরিবর্তন এলো, নাকি আগামী দিনেও সে সুযোগ থাকছে, প্রশ্ন ছিল অপারেটরগুলোর কাছে। ইন্টারনেট বন্ধ করার প্রভিশন আছে, বাট সেটা একটা বেশ রিগোরিয়াস একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়, বেশ কয়েকটি স্টেপে সেই অ্যাকশনটা আসে। আবার কিছু কিছু দেশে একেবারেই মানে প্রভিশন থাকলেও কিন্তু কখনো সেটা করা হয় না। এটা আসলে সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে সবসময়। মোবাইল ইন্টারনেট 13 দিন আর ব্রডব্যান্ড 8 দিন বন্ধের ফলে দেশে ই কমার্স, সেফ কমার্স ভিত্তিক ব্যবসায় যেমন ধস নামে, তেমনি আমদানি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ মুখ থুবড়ে পড়ে। এক সমীক্ষা বলছে এতে ক্ষতি হয় প্রায় $10 বিলিয়ন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। জুলাই শহীদদের স্মরণে আয়োজন করা হয়েছে প্রতীকী ম্যারাথন। দেশের বেশিরভাগ জেলায় চলছে এই ম্যারাথন। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁয়ে আছেন সহকর্মী মাঝার ইমন। এছাড়া চট্টগ্রামের জেলা ক্রীড়া সংস্থা থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, সিলেটের কিন ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ এবং ময়মনসিংহের টাউন হল জুলাই চত্বর থেকে যুক্ত হবেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি মাঝার ইমনের কাছে, তিনি আছেন আগারগাঁয়ে। ইমন, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে দৌড় প্রতিযোগিতাতে কতজন অংশ নিয়েছেন, আর পাশাপাশি আয়োজনে গণঅভ্যুত্থানে যারা আহত বা শহীদ পরিবারের সদস্য তাদেরকে যোগ করা হয়েছে কিনা? হ্যাঁ অনেক, আপনি যেটি বলছিলেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা কিন্তু এই যে প্রতীকী ম্যারাথন, এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি সকাল 7টার দিকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মূলত তিনি এই প্রতীকী যে ম্যারাথনটি রয়েছে এটির উদ্বোধন করেন। এবং এখনকার যে চিত্র আমরা দেখছি, আমি যদি একটু দেখাতে চাই যে পুরো যে ম্যারাথনটি সেটি কিন্তু মূলত সকাল 7টার দিকে শুরু হয়েছে, অর্থাৎ এখন থেকে প্রায় 20 থেকে 22 মিনিট আগেই এই ম্যারাথনটি শুরু হয়েছে। এবং পুরো ম্যারাথনে আমরা দেখেছি যে কয়েক শতাধিক যারা রয়েছে অংশগ্রহণকারী রয়েছেন। এবং প্রথম সারিতে আমরা দেখেছি এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখেছি, অনেকে দেখেছি হুইল চেয়ারে এসেছেন, অনেকে স্ট্রেকচারে ভর করে এসেছেন। অর্থাৎ যে সমস্ত আহতরা দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছে, যারা বাহিরে বের হতে পারেন, এরকমও আমরা আহত দেখেছি। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় অনেকেই বিভিন্ন মানসিক সমস্যায়, যন্ত্রণায় ভুগছিলেন। আজকের এই যে প্রতীকী ম্যারাথনটি আয়োজন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, তাদের উদ্যোগে এই ম্যারাথনটি মূলত তাদের যেই মানসিক প্রশান্তির জন্য কাজ করছে। এবং আমরা অনেক শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছি, যেহেতু এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে, অর্থাৎ ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হচ্ছে, সেই কেন্দ্র করে মূলত এই প্রতীকী ম্যারাথন আয়োজন করা হচ্ছে। সেই বিষয়টিকেও তারা খুব সম্মানের সাথে দেখছে এবং তারা খুব আনন্দের সাথে উদযাপন করছে। এবং ইতিমধ্যে কিন্তু ম্যারাথনটি চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গণভবন হয়ে যেই আড়ং মোড় রয়েছে, আড়ং মোড় হয়ে খামারবাড়ি হয়ে ফের আবার এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হবে। অর্থাৎ সর্বমোট 5 কিলোমিটারের এই ম্যারাথনটি প্রতিযোগিতা চলছে। এবং যেটি বলছিলাম যে যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত হয়েছেন, বিশেষ করে তাদের অংশগ্রহণটি কিন্তু খুব চাঞ্চল্যকর এবং খুব প্রাণোচ্ছ্বাস দেখা গিয়েছে। এবং তারা কিন্তু তাদের মধ্যে যেই আদান প্রদান রয়েছে, এবং যেহেতু যেটি বলছিলাম দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মধ্যে যেই বিভিন্ন মানসিক সমস্যা, যন্ত্রণা রয়েছিল, তো সেটি কিন্তু দূর হচ্ছে। এবং এখানে আয়োজনকারীরা যেটি বলছেন যে মূলত সকলকে একটু প্রাণোচ্ছন্দ, এবং যেটি বলছেন যে গত বছর যে ছাত্র জনতার উপরে যেই গুলিবর্ষণ করা হয়েছে, তাদের উপর যেই জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই সব কিছুর প্রতিবাদে মূলত এই ম্যারাথনটি আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে যে চিত্র দেখা গেছে যে সকাল 7টা থেকে শুরু হয় এই ম্যারাথন, যেটি বলছিলাম যে সর্বমোট আমরা যতটুকু জানতে পেরেছি 5 কিলোমিটার এলাকা জুড়ে হবে, শেরেবাংলা নগর এবং এই আগারগাঁও এলাকা জুড়ে, এবং এটি এখনও চলছে। এবং যেটি বলছিলাম যে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে ম্যারাথনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, খুব আনন্দের সাথে এখানে অংশগ্রহণকারীরা উদযাপন করছেন এবং পালন করছেন। জুলাই আগস্টের শহীদদের প্রতি স্মরণ আর এর জন্য আসলে আজকে আয়োজন করা হয়েছে প্রতীকী ম্যারাথন। মাঝারি মন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে আগারগাঁ থেকে, তিনি জানাচ্ছিলেন সেখান থেকে যে আয়োজনের সঙ্গে যুক্ত হওয়া শহীদ পরিবারের সদস্য এবং যারা সেখানে এই মুহূর্তে আছেন, যুক্ত হয়েছেন উপদেষ্টা থেকে শুরু করে বাকিরা যারা, তাদের সব শেষ। এবার একটু আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। সেখানে আছেন চট্টগ্রামে আমাদের সঙ্গে ক্রীড়া সংস্থা থেকে কাজী মাহফুজ। মাহফুজ, আপনার মাধ্যমে জানতে চাই যে চট্টগ্রামে এই প্রতীকী ম্যারাথন নিয়ে কি আয়োজন করা হয়েছে এবং সেখানকার যারা আয়োজন নিয়ে উপস্থিত আছেন, অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে মতামত কেমন দেখতে পাচ্ছেন, তাদের কথাগুলো আপনার মাধ্যমে জানতে চাই।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশের মতো চট্টগ্রামেও ঠিক সকাল 7:10 ম্যারাথন প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। আমরা দেখেছি যে এই প্রতিযোগিতায় চট্টগ্রামের প্রায় 600 থেকে 650 দৌড়বিদ, পাশাপাশি জেলা প্রশাসন সহ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহতরা অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেই মূলত এখন এই বহরটি যেখান থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল অর্থাৎ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণের দিকে ছুটে যাচ্ছে। একটু বলে রাখি যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে 7:10 শুরু হওয়ার পর এটি চট্টগ্রামের লালখান বাজার, টাইগার পাস হয়ে এই মুহূর্তে মূলত আমরা দেখতে পাচ্ছি সিআরবি ঘুরেই সেটি যেখান থেকে শুরু হয়েছিল সেখানে পৌঁছাচ্ছে। এখানে নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দৌড়বিদ বা যারা অংশগ্রহণ তারা স্লোগানও দিচ্ছেন যে জুলাইয়ের যে স্পিরিট সেটিকে ধারণ করে, এবং যারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, তারা জানিয়েছেন যে মূলত এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট সেটি আসলে ধারণ করার জন্য, সেটা ধরে রাখার জন্য, সেই স্মৃতি ধরে রাখার জন্য মূলত আজকের এই প্রতিযোগিতা, এবং এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেক হোল্ডাররা অংশগ্রহণ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সদস্যরা আছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা মূলত এই আজকের যে প্রতিযোগিতা এখানে 2টি ক্যাটাগরিতে 6 জনকে পুরস্কৃত করা হবে আমরা এমনটি জানতে পেরেছি। এর মধ্যে নারীদের পক্ষ থেকে 3 জনকে পুরস্কৃত করা হবে এবং পুরুষদের পক্ষ থেকে 3 জনকে পুরস্কৃত করা হবে। 45 মিনিটের এই প্রতিযোগিতায় এখন বলা যায় যে অনেকটা শেষ পর্যায়ে, এর পরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে কাজী মাহফুজ। এবার একটু সিলেটে চলে যেতে চাই, সেখানে কিনব্রিজ এলাকা থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই যে সিলেটে এই যে প্রতীকী ম্যারাথনটা করা হয়েছে, আয়োজন করা হয়েছে, এই আয়োজনে নতুন করে কাউকে যুক্ত করা হয়েছে কিনা, কারা যুক্ত হয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। দেখুন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই আয়োজনটি সম্পন্ন হচ্ছে। ইতোমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সেই প্রতীকী ম্যারাথন, এবং আমরা আজকে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও বেশ আজকে আনন্দিত আসলে এই আয়োজন করতে পেরে, কারণ জুলাইয়ের যে স্পিরিট এবং সেই স্পিরিট ধরে রাখার জন্য জুলাই মাসেই এই আয়োজনটি করা হয়েছে, এবং এই আয়োজনের ফলে এখানকার যারা আহত এবং আহতের পরিবাররা রয়েছে তারাও যুক্ত হয়েছেন, এবং শহীদদের পরিবারের সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছেন। এবং আমরা এখানের অংশগ্রহণকারীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে আমাদের জুলাই আগস্টে যারা আহত বা নিহতের পরিবার যারা রয়েছে তাদের সম্মানে যে এই আয়োজনটি করা হয়েছে, আসলে এটি অবশ্যই প্রশংসার দাবিদার। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে এখানে প্রায় 3 শতাধিক অংশগ্রহণকারী রয়েছে, এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি স্কাউট এবং বিএনসিসি সহ বিভিন্ন ধরনের কিন্তু টিম রয়েছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর রয়েছে। এবং আজকে সিলেটের কিনব্রিজ এলাকা, যেটি ঐতিহ্যবাহী চাঁদনীঘাট এলাকা, সেই এলাকা থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে এবং এখন যেখানে রয়েছি নজরুল চত্বর হয়ে এটি কিন্তু আবার সেই সার্কিট হাউসে চলে যাবে, এবং বেশ প্রফুল্লভাবে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষজন কিন্তু তাদের যে ম্যারাথনে অংশ নিয়েছেন, এবং তারা বলছেন জয় পরাজয় যাই হোক, জুলাই স্পিরিটকে ধরে রাখাই হচ্ছে মূল কথা। কারণ এই জুলাই মাস কিন্তু অভ্যুত্থানের মাস, এই জুলাই মাস কিন্তু বিজয়ের মাস, এবং এই 36 জুলাইকে সামনে রেখে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়োজনটি করা হয়েছে। এবং এই আয়োজনে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই খুশি, এবং যারা আয়োজন করেছেন অর্থাৎ জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা প্রত্যেকেই কিন্তু আসলে গর্ববোধ করছেন যে জুলাই মাসে এই ধরনের আয়োজন হয়েছে বলে। তো এই ধরনের আয়োজন যেন আরও হয় তেমনটাই প্রত্যাশা অংশগ্রহণকারীদের, এবং তারা একটা জিনিস বলছেন যে জুলাইয়ে যারা আহত বা নিহত হয়েছেন, বিশেষ করে শহীদদের যেন শহীদ যারা হয়েছেন এবং যারা অনেক। আমাদের সঙ্গে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে টাউন হল থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, সেখানকার সবশেষ অবস্থা কি আপনার মাধ্যমে জানতে চাই।
উনি জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের মতো কিন্তু ময়মনসিংহ টাউন হলে জুলাই চত্বরে কিন্তু আয়োজন করা হয়েছে। জুলাই যে ম্যারাথন, প্রতীকী ম্যারাথন, সেটি কিন্তু আয়োজন করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনও যেহেতু শুরু হয়নি, কিছুক্ষণ মধ্যে এই আয়োজনটি শুরু হবে। এখানে প্রায় 250 থেকে 300 দৌড়বিদ যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য শহীদ পরিবার, আহত, জুলাই যোদ্ধা রয়েছে এবং কয়েকটি ক্যাটাগরিতে এই ম্যারাথন, প্রতীকী ম্যারাথনটি ভাগ করা হয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে প্রথমে আসলে সংক্ষিপ্ত একটি দৌড়, প্রতীকী দৌড়ে অংশগ্রহণ করবে জুলাই যারা যোদ্ধা রয়েছেন, আহত রয়েছেন। পরবর্তীতে নারীদের একটি সংক্ষিপ্ত প্রতীকী রয়েছে এবং পরবর্তীতে 2.5 কিলোমিটারের একটি ম্যারাথন রয়েছে। যারা নিয়মিত যারা দৌড়বিদ রয়েছেন তারা এই দৌড়ে অংশগ্রহণ করবেন। মূলত যেটা বলা হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যারা জুলাই আহত যারা রয়েছেন, যোদ্ধা যারা রয়েছেন, শহীদদের পরিবার যারা রয়েছে তারা কিন্তু একটা শোকের মধ্যে ছিল এবং সেই জুলাইয়ের সেই শক্তি কাটিয়ে ওঠার জন্য শরীর মনকে সতেজ এবং অবসাদটাকে দূর করার জন্য মূলত এই ধরনের প্রতীকী আয়োজনটি করা হয়েছে। এবং আমরা জানি যে আসলে একজন মানুষের সুস্থ রাখতে গেলে, তার সুস্থ রাখতে গেলে অন্তত 30 মিনিট তাকে দৌড়াতে হয় এবং এই 30 মিনিটে যে দৌড় যে দেওয়া হয় বিভিন্ন ধরনের, সেটাকে আসলে ম্যারাথন বলা হয় বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। এবং পাশাপাশি যেটা এটি মূলত বিভিন্ন বড় বড় রোড শোতে এই ধরনের দৌড়গুলো দেওয়া হয় এবং পাশাপাশি বিভিন্ন ধরনের আসলে দৌড় রয়েছে এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে যে আসলে এই দৌড়টি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে গেলে বেশ কিছু কয়েকদিনের প্রশিক্ষণ রয়েছে এবং কয়েকদিন পরেই প্রশিক্ষণের পরে আসলে এই দৌড়ে আসলে অংশগ্রহণ করা উচিত এবং যার জন্য আসলে প্রতি বছরই কিন্তু আসলে এই ময়মনসিংহে এই ম্যারাথন দৌড়টি অনুষ্ঠিত হয়। তবে আজকে যেহেতু জুলাই অভ্যুত্থান দিবস, সুতরাং আজকে একটু বিশেষ দিন এবং এটি সভাপতি হিসেবে উপস্থিত রয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। তিনি এখানে এসেছেন। কিছুক্ষণ পরেই আসলে এই জুলাই যে প্রতীকী ম্যারাথন দৌড়টি সেটি অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আসলে বর্ণিল পোশাকে কিন্তু সেজে আছেন। কিছুক্ষণের মধ্যেই আসলে এই দৌড়টি শুরু হবে। সব মিলে এই ছিল অনেক আমার কাছে ময়মনসিংহ থেকে প্রতীকী ম্যারাথনের সর্বশেষ খবর। মশাবাহিত রোগ থেকে বাঁচতে 75 বছর আগে গড়ে তোলা হয় ঢাকা মশক নিবারণী দপ্তর। একসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকলেও বর্তমানে কেবল প্রশাসনিক কাঠামোর ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে দপ্তরটি। নিজস্ব ব্যবস্থাপনায় মশা মারার জন্য নেই আধুনিক সরঞ্জাম, নেই কীটনাশক বা যন্ত্রপাতি। আরও জানাবেন দেলবার দোলন। ভয়ের আরেক নাম মশা, জনস্বাস্থ্যের নীরব ঘাতক। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে হুমকির মুখে ফেলছে নাগরিক জীবনকে। এ নিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিলেও থেমে নেই সংক্রমণ কিংবা প্রাণহানি। নগরী জুড়ে মশা দমনে 75 বছর আগে গড়ে তোলা ঢাকা মশক নিবারণী দপ্তর একসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকলেও বর্তমানে স্থানীয় সরকার বিভাগের আওতায় রয়েছে। তবে দপ্তরটির নিজস্ব ব্যবস্থাপনায় মশা মারার জন্য নেই আধুনিক সরঞ্জাম, নেই কীটনাশক বা যন্ত্রপাতি কেনার বাজেট। এমনকি নিজস্ব উদ্যোগে মাঠ পর্যায়ে কোনো কার্যক্রম পরিচালনার সক্ষমতাও নেই। এ দপ্তরের অধীনে বর্তমানে 200 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত থাকলেও মাঠ পর্যায়ের কর্মীরা ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে যুক্ত। অন্যদিকে দাপ্তরিক কাজে নিয়োজিতদের কাটছে অলস সময়। নিচতলায় অফিস কক্ষে বসবাস করছেন কেউ কেউ। প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা চান একে পূর্ণাঙ্গ অধিদপ্তরে উন্নীত করে দেশব্যাপী কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া হোক। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় গবেষণাগার স্থাপনের পরিকল্পনা করছে। তাতেও স্বনির্ভর হওয়ার সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি কেউই। যেহেতু এদের জনগণ আছে, দপ্তর আছে, শুধু কীটনাশক আর যন্ত্রপাতি দিয়ে যদি আমাদের কর্মচারীগুলো তো প্রশিক্ষিত, এরা আপনার লাস্টে যে যোগদান করেছে 15 বছর প্রায়, তাহলে এই লোকগুলো যদি আপনার এরা তো জানে কিভাবে কি কাজ করতে, যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকা যুক্তিযুক্ত। বিশেষজ্ঞদের মত, দপ্তরটি সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মশক নিধনের জন্য খুবই কার্যকর একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটা আমরা ঢাকায় যারা ঢাকাবাসে আসি এটা আমরা খুবই মনে করি এটা একটা সময়ের দাবি এবং এটা নেওয়া উচিত। কিন্তু এই কাজটা করতে গিয়ে যাতে সরকারের অর্থ বা সময় অপচয় না হয় এবং
কাজটা যাতে করে ইফেক্টিভ হয়, এটা আমাদের কথা থাকবে। এদিকে রাজধানীসহ সারা দেশে এখন ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছে। জ্বর হলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ডেঙ্গুতে প্রেশারটা অনেক ফল করে এবং এখানেই বেশিরভাগ মানুষ মারা যায়। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন অর্গান ফেলিওর হয়। তো ডেঙ্গু তো ব্যাকটেরিয়ার মাধ্যমে হওয়া কোনো রোগ না, এটা হয় ভাইরাসের মাধ্যমে। সুতরাং এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোলই নাই। বরঞ্চ অ্যান্টিবায়োটিক যদি আমরা ব্যবহার করি অপ্রয়োজনে, সেক্ষেত্রে আমাদের কিছু সমস্যা তৈরি হতে পারে। এমন অবস্থায় চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার উপর শুধু মশা নিধনের দায়িত্ব না রেখে বরং কেন্দ্রীয়ভাবে মশক নিবারণী দপ্তরকে শক্তিশালী করা দরকার। দেলোয়ার দোলন, এখন ঢাকা। সংস্কারের অভাবে মানিকগঞ্জের উথুলি বাজার থেকে জাফরগঞ্জ বাজার পর্যন্ত এই মাঝের প্রায় 10 কিলোমিটার সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই এই পথ দিয়ে চলাচল করতে হয় 3 উপজেলার লক্ষাধিক মানুষকে। শুধু দুর্ভোগের কথা বলছি তা কিন্তু নয়, পাশাপাশি বেহাল এই সড়কটির কারণ পড়েছে যে স্থানীয় যে অর্থনীতি তার উপরেও। ফলে এই স্থানীয় অর্থনীতিতে বিশাল এক ফারাক দেখা যাচ্ছে। ফলে ব্যবসা বাণিজ্যতে দেখা দিয়েছে স্থবিরতা। বিস্তারিত জানাচ্ছেন আসাদ জামান। মানিকগঞ্জের শিবালয়ের উথুলি বাজার থেকে জাফরগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। বর্ষা মৌসুম এলেই খানাখন্দে ভরা সড়কটিতে দেখা দেয় জলাবদ্ধতা। অথচ এই সড়ক ব্যবহার করেই শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার লক্ষাধিক মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় প্রতিনিয়ত। 2016-17 অর্থ বছরে সড়কের সর্বশেষ সংস্কারের পর কেটে গেছে প্রায় 1 দশক, কিন্তু সড়কটি ভেঙে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। চলাচলে দুর্ভোগের পাশাপাশি সড়কের এমন দশায় স্থানীয় ব্যবসা বাণিজ্যেও পড়েছে নেতিবাচক প্রভাব। এই অঞ্চলের সব মানুষের যাতায়াত এবং কাঁচামাল পরিবহন সমস্ত কিছু সবকিছু এই এলাকাতে চলে। রাস্তাটা এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষ আর যাতায়াত করতে পারছে না। বাজারে ভালো শাকসবজি টাটকা জিনিস আসে, সেই জিনিসটা আসতে পারে না। আমাদের গাড়ি চলতে গেলে গাড়ি ডুবে, মোটর ডুবে চলে যায়। হ্যাঁ, গাড়ির চাকা মাকা পাংচার হয়ে যায়, জায়গায় জায়গায় গাড়ি পড়ে থাকে। শুধু গাড়িওয়ালাদের কষ্ট হয় না, অ্যাম্বুলেন্সদের কষ্ট হয় না, কষ্ট পেশেন্টদের বেশি হয়। পুরুষ মানুষ কিছুভাবে চলাফেরা করতে পারলে মহিলা মানুষের পক্ষে চলাফেরা করা সম্ভব না। যদি সুনির্দিষ্টভাবে নজর না দেওয়া হয়, অচিরেই এই জায়গা থেকে আরো সমস্যায় পড়তে হবে জনগণকে। সড়ক সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। উতুলি থেকে জাফরগঞ্জ যে রাস্তাটি রয়েছে এটি জরাজীর্ণ, এটি আমাদের নজরে এসেছে। এই জন্য 2025-26 অর্থ বছরের শুরুতে, অর্থাৎ এই 2025 সালের জুলাই আগস্টে আমরা যে নতুন পরিকল্পনা নিয়েছি সেখানে এটি অন্তর্ভুক্ত করেছি। ইনশাআল্লাহ দ্রুত এটির কাজ শুরু হবে। 3 উপজেলার লক্ষাধিক মানুষের জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতি নির্ভর করে এই সড়কটির ওপর। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি শুধু জনভোগান্তি বাড়াচ্ছেই না, ক্ষতিগ্রস্ত করছে পুরো এলাকার আর্থসামাজিক অবস্থাকেও। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। 1.5 বছর আগে ট্রেন চলাচল শুরু হলেও এখনও পুরোপুরি চালু হয়নি কক্সবাজারের রেল স্টেশন। সম্প্রতি শতভাগ কাজ শেষে স্টেশন ভবন বুঝে নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে বাণিজ্যিক ফ্লোরগুলোর ইজারা এখনও প্রক্রিয়াধীন। সেপ্টেম্বরের মধ্যে সব কার্যক্রম চালু করে পুরো ভবন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মন্তস বেদকর তথ্য ও মোহাম্মদ রাসেলের ছবিতে বিস্তারিত। পর্যটন শহর কক্সবাজারে ঝিনুকের আদলে গড়া দেশের সবচেয়ে নান্দনিক রেল স্টেশন। তবে বাহ্যিক সৌন্দর্যের বিপরীতে 1.5 বছর ধরে টিকিট কাউন্টার ও স্টেশন মাস্টারের কক্ষ ছাড়া বাকি সবই ছিল ব্যবহার অনুপযোগী। সম্প্রতি ভবনের শতভাগ কাজ শেষ করে রেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বাণিজ্যিক ফ্লোরের ইজারা না হওয়ায় যাত্রী সেবা এখনও সীমিত। খুব শীঘ্রই চালু করা উচিত, কারণ কক্সবাজার এটা পর্যটক কেন্দ্রের শীর্ষেই বলা যায়। তো এখানে সবকিছু ফ্যাসিলিটি থাকা দরকার। দূর দূর থেকে আইসা আমাদের এখানে লকার আছে, লকারের জিনিসগুলো রেখে আমরা যেন একদিন ট্রাভেল করে আমরা চলে যেতে পারি। এগুলো যদি উদ্বোধন হয়, এখানে পর্যটকের আরেকটু মানুষ আসার আগ্রহ থাকবে। বহুমুখী ব্যবহারের জন্য তৈরি স্টেশন ভবনটিতে যাত্রী সেবা ছাড়াও রয়েছে বাণিজ্যিক ব্যবস্থাপনার পরিকল্পনা। প্রায় 215 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশন থেকে বর্তমানে 4 জোড়া ট্রেন চলাচল করছে। ভবিষ্যতে যা আরও বাড়বে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। স্টেশনটা আমরা
মাল্টিপারপাস উদ্দেশ্যে তৈরি করছি, যে আমাদের যাত্রীরা ব্যবহার করবে, আমাদের অপারেশনাল কাজে যারা অফিস আছে সেগুলি ব্যবহার হবে। এছাড়াও আমরা বাণিজ্যিকভাবে অনেকগুলো ফ্লোর তৈরি করছি। তো বাণিজ্যিক ফ্লোরগুলো এখনও আমরা লিজ আউট করতে পারিনি, এটা আমাদের প্রসেস চলতেছে। আমরা সেপ্টেম্বরের মধ্যে লিজ আউট করবো বলে আশা করতেছি। পর্যটন সংশ্লিষ্টদের মতে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত হলে এই স্টেশন হয়ে উঠবে পর্যটনের অন্যতম আকর্ষণ। এখন কক্সবাজার। সুনামগঞ্জ হাওর এলাকা হওয়ায় বছরের 6 মাস থেকে জলমগ্ন। বর্ষা এলেই হারিয়ে যায় গ্রামের পথঘাট আর তলিয়ে যায় বসতভিটা। তখন হাওর পাড়ের প্রায় 10 লাখ মানুষের চলাচলের একমাত্র ভরসা হয় নৌকা। আর সেই নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করেন জেলার মাইজবাড়ি গ্রামের প্রায় 3000 মানুষ। লিপসন আহমেদের ক্যামেরায় বিস্তারিত। হাওরপাড়ে মানুষের দৈনন্দিন জীবন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য, কৃষি সবকিছুই হাওর কেন্দ্রিক। বিশেষ করে বর্ষা মৌসুমে হাওর এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। তখন এই অঞ্চলের মানুষদের চলাচলের একমাত্র ভরসা হয় ছোট বড় রকমের নৌকা। মাছ ধরা থেকে শুরু করে যাতায়াত সবকিছুর প্রধান বাহন এই নৌকা। জেলা শহর থেকে দূরে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাঝিবাড়ি গ্রাম। 100 বছরের বেশি সময় ধরে চলে আসছে কাঠের নৌকা তৈরির কাজ। দিনের আলো ফোটার আগেই কানে ভেসে আসে হাতুড়ির শব্দ। কারিগরেরা ব্যস্ত হয়ে পড়ে নৌকা তৈরিতে। বছরের 12 মাস জুড়ে চলে এই কাজ। বছরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয় 20 কোটি টাকার নৌকা। গ্রামের প্রায় 3000-এরও বেশি মানুষের প্রধান পেশা এই নৌকা তৈরি। তবে বছরের পর বছর নৌকা তৈরি করেও ভাগ্যের পরিবর্তন হয়নি গ্রামের মানুষদের। কাঠের দাম, শ্রমের মূল্য আর বাজার ব্যবস্থা নিয়ে রয়েছে নানা অভিযোগ। আমরা সুষ্ঠু বিনিয়োগ না থাকার কারণে আমরা এটা লাভবান হতে পারছি না। বাবাও করছে, আমরাও করছিলাম, আমরা ফুল চাইতেও করছিলাম। প্রায় 80 বছর তো ব্যবসার মাঝে আছি। মেদিনা আউলিয়া গেলায় বুলাগঞ্জ টানা আটটাইলায়, এই রাস্তাতে আটটাইলায় না অবস্থা আল্লাহ 20,000-এ না অবৈ 34,000-এ। কাঠের দাম বাড়াইল, লোহার দাম বাড়াইল, সবটা বাড়াই, কিন্তু আমরা শ্রমিকের দাম নাই। এখন আমাদের লসও আছে। আমরা মিলে গেলে খায়দা করে, বুলাগঞ্জ গেলে বেড়াতে খায়দা করে, নাউলিয়া গেলেও খায়দা করে, রাস্তাঘাটে অপমানে করে। শান্তি হওয়া যায় না, কাম করে লাভ এরকম পাই না। পুঞ্জিবারটা নাই, এটা তোমার ওই বুলাগঞ্জে এরা টেকা দে, টেরা বান্ধা দে, যেখান বস্তু 20,000, এখান বেচা লাগে 18,000। এদিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানান, নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তাদেরকে নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এই শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের শিল্প আসলে আমি বলবো এটা একটা বিরল বাংলাদেশের মধ্যে। তাই আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকবে। জেলার এই একটি গ্রামের নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখতে পারলে বদলে যাবে মাইজবাড়ি গ্রামের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি সহ মানুষের জীবনযাত্রা। এখন সুনামগঞ্জ। এই ছিল এখন সকালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।